সবার প্রথমে তো যারা যারা আজকে ঈদ সেলিব্রেট করছো তাদের সকলকে ঈদ মোবারক। খুব ভালো কাটুক তোমাদের দিন। কিন্তু আজকে স্ম্যাকডাউন ছিল খুব ভয়ঙ্কর, বিশেষ করে স্ম্যাকডাউনের যে এন্ডিংটা হয়েছে সেটা তো আরও বেশি ভয়ঙ্কর ছিল। তো সেটা নিয়ে তো কথা বলবোই, আর তার সাথে র্যান্ডি অর্টন আজকে কী করেছে সেটা নিয়েও কথা হবে, মানে বিশেষ করে এই দুটো বিষয়েই কথা হবে। বাকি তো সেরকম কিছু হয়নি, টুকটাক যা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে স্ম্যাকডাউন থেকে কি কি ইম্পর্টেন্ট জিনিস হয়েছে সেটা একটু ছোট করে তোমাদের বলি। যেমন আজকে আমরা ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে এমএফটি মানে টামাটোঙ্গা আর জেসি মাটেও তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট R-Truth অ্যান্ড ড্যামিয়ান প্রিস্ট। আর আজকে R-Truth আর ড্যামিয়ান প্রিস্ট ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে গেছে। এই ম্যাচের মাঝখানে আমরা হোয়াইট সিক্সের ইন্টারফারেন্স দেখেছিলাম, আর দেখে মনে হচ্ছিল যে এমএফটিরা বিশেষ করে সোলো সিকোয়া আজকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের থেকে বেশি সেই লণ্ঠনটাকে বাঁচানোর চেষ্টা করছিল, আর সেটা করতে গিয়েই আজকে এমএফটিদের কাছ থেকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ চলে গেছে, আর R-Truth আর ড্যামিয়ান প্রিস্ট নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু ব্যাকস্টেজে আমরা দেখতে পাই যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হারার জন্য সোলো সিকোয়া টামাটোঙ্গা জেসি ম্যাটেওর উপর চিৎকার করছিল। কিন্তু তখন জেসি ম্যাটেও আর টামাটোঙ্গা তাকে বলেছিল, মানে বিশেষ করে টামাটোঙ্গা তাকে বলেছিল যে এই লণ্ঠনটা নেওয়ার পর থেকে সোলো সিকোয়া আর নিজের মতো ব্যবহার করছে না, তার ব্যবহারটা যেন রোমান রেইন্সের মতো হয়ে গেছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হোয়াইট সিক্সের এই লণ্ঠনটা এমএফটিদের অবস্থা খারাপ করে দিচ্ছে। এবার দেখে মনে হচ্ছে এদের মধ্যে না হয় রেসলমেনিয়ায় ম্যাচ হবে, আর না হলে এবার এমএফটিরা সোলোসিকার উপর টার্ন করতে চলেছে, না হয়তো টামাটোঙ্গা সোলোসিকার উপর টার্ন করতে চলেছে, বা পুরো এমএফটিদের উপর টার্ন করতে চলেছে। আর আমার মনে হচ্ছে যে টামাটোঙ্গাকে হয়তো ডাব্লিউডাব্লিউ একটা সিঙ্গেল সুপারস্টারের মতো ব্যবহার করতে চলেছে। এবার দেখা যাক কী হয়। তাছাড়া আমরা আজকে দেখেছিলাম যে রিয়া রিপ্লি আর ওই দিক থেকে জেড কার্গিলের মধ্যে একটা সেগমেন্ট হয়েছিল, বা সেগমেন্টটা নিয়ে বেশি কথা বলবো না, সেটা সেই একই বোরিং সেগমেন্ট ছিল যেখানে তাদের মধ্যে একটা প্রোমো ব্যাটেল চলছিল। কিন্তু সবার লাস্টে যেটা হয় সেটা খুব ইন্টারেস্টিং হয়, যেখানে রিয়া রিপ্লি বলে জেড কার্গিলকে যে শুধু কথাই বলে যাবো আমরা, তুই কিছু কর, পারলে আমাকে মেরে দেখা। কিন্তু জেড কার্গিল বলে আমি আমার সময় মতো তোকে মারবো। এই বলে জেড কার্গিল বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই বিফ্যাব আর মিচেন আর কি চলে আসে সেখানে। আর প্রথম দিকে দেখে মনে হয় তারা জেড কার্গিলকে আটকাতে এসেছে, কিন্তু লাস্টে আমরা দেখতে পাই তারা জেড কার্গিলের সাথেই মিলে যায়, আর তারপর তারা তিনজন মিলে রিয়া রিপ্লির উপর অ্যাটাক করে দেয়। তো জেড কার্গিল তাদের কি বলেছে জানি না, তাই তারা তাদের দল পরিবর্তন করেছে, আর যেখানে তারা এতদিন জেড কার্গিলের এগেনস্টে ছিল তারাই এখন জেড কার্গিলের সাথে চলে এসেছে। তো এবার এখান থেকে তাদেরকে অ্যাজ আ ফ্যাকশন ডাব্লিউডাব্লিউ ইউজ করবে কিনা সেটা দেখার বিষয় হবে। তাছাড়া রিয়া রিপ্লিকে সাহায্য করতে কেউ আসে কিনা, সম্ভবত ইয়ো স্কাই এবার আসতে পারে। ইয়ো স্কাই যদি আসে রিয়া রিপ্লিকে সাহায্য করতে, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তো এইভাবে এই স্টোরিটাকেও বিল্ড করা হচ্ছে, যেটা নিয়ে আমি সত্যি বলতে সেরকম কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। এছাড়া যদি আমাদের ড্যান হজেনের কথা বলা হয়, তো ড্যান হজেনকে সবার প্রথমে আমরা দেখেছিলাম যেইখানে আমরা দেখেছিলাম যে ক্যান্ডিস লেরে তার হাজব্যান্ড জনি গর্গ্যানোকে ডিপ্রেশন থেকে তোলার চেষ্টা করছিল, সেখানে ড্যান হজেন চলে আসে। আর ক্যান্ডিস লেরে বলে যে একে কি তুমি ঠিক করতে পারবে, আমার মনে হচ্ছে একে কেউ কার্স করে দিয়েছে, সেটা কি তুমি ঠিক করে দিতে পারবে। ড্যান হজেন বলে ও এই ব্যাপার, ঠিক আছে, আমাকে তাহলে $20 দাও। এবার $20 তার কাছে চায়, তো সে নিজের কাছে দেখে নিজের কাছে নেই, কিন্তু জনি গর্গানোর পকেট থেকে সে $20 পায়। আর সেই $20 সে যখন ড্যান হজেনকে দেয়, ড্যান হজেন তখন সেই টাকাটা নিয়ে চম্পট দেয়, মানে সোজাসুজি পালিয়ে যায় ড্যান হজেন। মানে ড্যান হজেন আলাদাই ক্যারেক্টার। আরেকটা সময় আমরা দেখেছিলাম যে মিজ আর কিট উইলসন কথা বলছিল, আর মিজ বলছিল যে কিভাবে এই সপ্তাহগুলো তার জন্য ভালো যাচ্ছে না, কিভাবে তার দিনগুলো খারাপ যাচ্ছে। আর সেই সময় আমরা দেখতে পাই পেছন থেকে ড্যান হজেন আসে, আর মিজ তখন ড্যান হজেনকে বলে যে তোর ড্র্যাকুলা মাইন্ডে কি এটা ঢুকছে না যে আমি তোকে মেনটেন করতে পারবো না। তখন ড্যান হজেন বলে ঠিক আছে, করতে হবে না, তাহলে তুই কার্সের মধ্যেই থাক। এই বলে ড্যান হজেন বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই একটা ল্যাডার পুরো মিজের গায়ে পড়ে যায়। তো এই সেগমেন্টগুলো ড্যান হজেনকে একটা আলাদাই ক্যারেক্টার বানিয়ে দিচ্ছে ভাই। আর ড্যান হজেন ডাব্লিউডাব্লিউতে আসার পর ডাব্লিউডাব্লিউর ব্যাক সিটের মহল তো মানে বিশাল ফানি হয়ে গেছে, বিশেষ করে ড্যান হজেনের সেগমেন্টগুলোতে। তো এই জন্যই ড্যান হজেনকে তো আমার সেই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর হ্যাঁ, ড্যান হজেনের কার্স থেকে বাঁচতে তোমাদের কি করতে হবে মনে আছে তো? এই ভিডিওটাকে লাইক করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ রেসলমেনিয়ার আগে আমি 20,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করার একটা টার্গেট নিয়েছি, যেটা করার তোমাদের হাতেই আছে। আর জানো তো, যদি তোমরা ভিডিও ভালো লাগার পরও সাবস্ক্রাইব না করো তাহলে কি হবে? ড্যান হজেন একবার মনে করিয়ে দাও। You are guest. তাই জন্য সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট।
তো এছাড়া তো আর সেরকম বড় কিছু আজকে স্ম্যাকডাউনে হয়নি, কিন্তু এবার কথা বলা যাক আজকে স্ম্যাকডাউন শুরু কিভাবে হয়েছিল। তো স্ম্যাকডাউনের শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম দুটো গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, যার একটার মধ্যে ছিল জেকব ফাটু, আর আমরা সেখানে ড্রু ম্যাকেন্টায়ারকেও দেখতে পাই। তো ড্রু ম্যাকেন্টায়ার গাড়ির একদম সামনের কাঁচটা ভেঙে জেকব ফাটুকে সেখান থেকে বের করে তাকে অ্যাটাক করে দেয়, তাকে আর কি মানে মারছিল, খুব বাজেভাবে মারছিল। তো সেখানে আমরা দেখতে পাই ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালস, ডাব্লিউডাব্লিউ সিকিউরিটিরা এসে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। তো জেকব ফাটুর অবস্থা ড্রু ম্যাকেন্টায়ার পুরো খারাপ করে দিয়েছিল, জেকব ফাটুর মাথা থেকে রক্ত বেরাচ্ছিল। তো এরই মধ্যে আমরা দেখতে পাই যখন স্ম্যাকডাউন শুরু হতে যাচ্ছিল তখন সেখানে চলে আসে ড্রু ম্যাকেন্টায়ার। আর ড্রু ম্যাকেন্টায়ার এসে সেই কথাগুলোই বলে যে কিভাবে তার রেসলমেনিয়ার মেইন ইভেন্টে কম্পিট করার কথা ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ তার কাছ থেকে সে অপরচুনিটিটা নিয়ে নিয়েছে, নিক অল্ডিস তার থেকে অপরচুনিটিটা নিয়ে নিয়েছে। তো এইভাবে সে আবার যখন রিংয়ে কথাবার্তা বলছিল আমরা দেখতে পেয়েছিলাম নিক অল্ডিস তাকে ইন্টারাপ্ট করেছিল, আর নিক অল্ডিস বলছিল তো সমস্যাটা কোথায়, এই নিয়ে নিক অল্ডিস তার সাথে কথা বলতে এসেছিল। তখন তো সে নিক অল্ডিসকেও কর্পোরেট স্টুজ বলে দেয়, তাছাড়া বলে যে নিক অল্ডিসের ছেলে নিক অল্ডিসকে কীভাবে দেখবে, তার বাবা একজন কর্পোরেট, মানে এইভাবে মানে নিক অল্ডিসকে অপমান করতে থাকে। এরই মাঝখানে আমরা দেখতে পাই পেছন থেকে আবার সেই মাথা ফাটা অবস্থাতেই জেকব ফাটু চলে আসে। জেকব ফাটু আসার পর আমরা আবার জেকব ফাটু আর ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে একটা বিশাল ব্রল দেখতে পাই, যেখানে তারা রিংয়ের মধ্যে মানে মারপিট করে, রিংয়ের বাইরে গিয়ে মারপিট করে, রিং সাইডে মারপিট করে, অ্যানাউন্সার টেবিলের মারপিট করে। এমনকি আমরা এটাও দেখতে পাই যে অ্যানাউন্সার টেবিল তো ভেঙেও যায় যখন একদম লাস্টে যখন সিকিউরিটিরা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসরা তাদেরকে ছাড়াতে পারছিল না, তখন জেকব ফাটু ড্রু ম্যাকেন্টায়ারকে অ্যানাউন্সার টেবিলের মধ্যে শুইয়ে রেখেছিল, আর তারপর উপর থেকে এসে একটা স্প্ল্যাশ মেরেছিল যেখানে পুরো অ্যানাউন্সার টেবিল ভেঙে গেছিল। তো এইখানে আমরা তাদের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তাছাড়া আজকে পুরো স্ম্যাকডাউনের জুড়ে মানে পুরো স্ম্যাকডাউন জুড়ে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছিলাম যে ড্রু ম্যাকেন্টায়ার আর জেকব ফাটু একে অপরের সাথে মারপিট করে যাচ্ছিল। ব্যাক স্টেজে তাদের মধ্যে অনেক ছোটো ছোটো সেগমেন্ট ছিল, আর আলটিমেটলি আমরা দেখতে পাই যখন স্ম্যাকডাউন একদম শেষ হচ্ছিল, সেটা নিয়ে তাহলে একটু পরে কথা বলা যাক, সেটা তো বলবোই, কিন্তু তার আগে র্যান্ডি অর্টনের কথা বলা যাক। র্যান্ডি অর্টনকেও আজকে আমরা স্ম্যাকডাউনে দেখতে পেয়েছিলাম, যেখানে সবার প্রথমে র্যান্ডি অর্টন এসেছিল। র্যান্ডি অর্টন এসে একটা প্রোমো কাট করেছিল, সেই যে চেয়ারটা দিয়ে কোডি রোডসকে আগের সপ্তাহে এসে মেরেছে সেই চেয়ারটার মধ্যে সে আজকে বসেছিল, বসে থেকে বলছিল যে র্যান্ডি অর্টন কীভাবে এই কয়েক বছরে পাল্টে গেছিল, কীভাবে র্যান্ডি অর্টন খুব হাসি খুশি হয়ে গেছিল, কীভাবে র্যান্ডি অর্টন ফ্যান্সদের জন্য অটোগ্রাফ সাইন করতো, তাদের সাথে সেলফি তুলতো, আর এই কাজগুলো তার ভালো লাগতো। কিন্তু সে এইভাবে তার কেরিয়ারকে শেষ করতে চায় না বা তার লেগেসিকে বানাতে চায় না, যে কিভাবে সে ফ্যান্সদের ইচ্ছা পূরণ করেছে, কিভাবে সে ফ্যান্সদের জন্য অটোগ্রাফ সাইন করেছে, কিভাবে তাদের জন্য সেলফি তুলেছে, এইভাবে সে তার লেগেসিকে বানাতে চায় না। সে তার লেগেসিকে এমনভাবে বানাতে চায় যাতে সে যখন রিটায়ার হবে তখন যেন সে এটা দেখতে পারে যে সে কতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পেরেছিল তার কেরিয়ারে। এই জন্য সে তার লেগেসিকে অ্যাজ আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাতে চায়, সে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়, তার কাছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা বেশি ইম্পর্টেন্ট। আর কোডি রোডস আগের সপ্তাহে তার জন্য কাজকে আরও সহজ করে দিয়েছিল, কারণ যেখানে তার রেসলমেনিয়ার মেন ইভেন্টে ড্রু ম্যাকেন্টায়ারকে ফেস করার কথা ছিল সেখানে কোডি রোডস তার সামনে চলে এসেছিল, আর সে বুঝতে পারছিল না যে কোডি রোডসের সাথে কীভাবে তার ডিল করা উচিত। কিন্তু তার মাথায় তার ভয়েসেস চলছিল, আর যখন সে তার ভেতরকার ভয়েসেসকে শোনে, তাদের কথা শোনে, তখন সব কিছু ঠিকঠাক থাকে না, অনেক কিছু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর কোডি রোডস কীভাবে তার জন্য কাজকে সহজ করে দিয়েছিল, কারণ কোডি রোডস র্যান্ডি অর্টনকে বলেছিল যে কোডি রোডস বেস্ট ভার্সন অফ র্যান্ডি অর্টনকে চায়। র্যান্ডি অর্টন ঠিক সেটাই করেছে, র্যান্ডি অর্টন তার ভেতরকার ভয়েসকে শুনে তার বেস্ট ভার্সনকে বাইরে নিয়ে এসেছে, আর সে এই চ্যাম্পিয়নশিপটা পাওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। আর র্যান্ডি অর্টন এইভাবে তার ক্ল্যারিফিকেশন দিয়েছে যে সে কেন আগের উইকে কোডি রোডসকে অ্যাটাক করেছিল। এরপর আমরা দেখেছিলাম র্যান্ডি অর্টন যখন ব্যাক স্টেজে গেছিল তখন ওইদিকে ম্যাট কার্ডোনা র্যান্ডি অর্টনকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করছিল যে সে আগের সপ্তাহে কোডি রোডসের সাথে যেটা করেছে সেটা ঠিক করেনি। আর র্যান্ডি অর্টনের হয়ে গেছিলো মাথা গরম, র্যান্ডি অর্টন দিয়েছে তাকে একটা ঘুষি মেরে তার উপর অ্যাটাক করে। তো তারপর আমরা দেখতে পাই আমাদের যে জেলি রোল, সেই জেলি রোল আজকে আবার র্যান্ডি অর্টনকে খুব মানে জ্ঞান দিতে এসেছিল, র্যান্ডি অর্টনকে মোটিভেট করছিল, র্যান্ডি অর্টনকে কিছু ভালো ভালো কথা বলছিল যে কীভাবে র্যান্ডি অর্টন একটা ভালো মানুষ, সে এই র্যান্ডি অর্টনকে চেনে না, এই দুষ্টু র্যান্ডি অর্টনকে সে চেনে না, সে ভালো র্যান্ডি অর্টনকে চেনে, যার কাছে চ্যাম্পিয়নশিপটা বড় ব্যাপার না, যার কাছে তার ফ্যামিলি সব থেকে বেশি ম্যাটার করে, যার কাছে তার ছেলে তার বউ এগুলো বেশি ম্যাটার করে। মানে এইভাবে আজকে র্যান্ডি অর্টনকে খুব ভালো ভালো কথা বলছিল। তো র্যান্ডি অর্টন বলে ঠিক আছে তুই আমাকে বল আমি এসব কী করে ঠিক করতে পারি। তখন সে বলে যে এইসবে কিছু নেই, এইসব তো মোহমায়া, তুই এক কাজ কর,
তুই সবার কাছে ক্ষমা চেয়ে নে, বিশেষ করে আজকে তুই ম্যাট কার্ডোনার সাথে যেটা করেছিস সেটার জন্য ম্যাট কার্ডোনার কাছে ক্ষমা চেয়ে নে, আর তারপর তুই কোডি রোডসের কাছেও ক্ষমা চেয়ে নিস, আমি জানি ওরা তোকে ক্ষমা করে দেবে, আর তুই এমনি ভালো মানুষ, আমি তোকে চিনি। তখন র্যান্ডি অর্টন বলে ঠিক আছে আমি তাহলে ক্ষমা চেয়ে নেবো। তো আমরা আবার র্যান্ডি অর্টনকে দেখতে পেয়েছিলাম, যেখানে র্যান্ডি অর্টন এসেছিল ম্যাট কার্ডোনার কাছে ক্ষমা চাইতে। এবার সে ম্যাট কার্ডোনাকে কল আউট করে, তাকে ক্ষমা তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তো ম্যাট কার্ডোনা বেরিয়ে আসে, আর ম্যাট কার্ডোনা বেরিয়ে আসার পর আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন তার কাছে অ্যাপোলোজাইজ করে, তার কাছে ক্ষমা চায়, আর দেখে মনে হয় যে সব কিছু ঠিক হয়ে গেছে। আর তারপর র্যান্ডি অর্টন একটা জন সিনা পুল আউট করে দেয়। কীভাবে? ঠিক জন সিনা আগের বছর যেভাবে কোডি রোডসের উপর হিলটন করেছিল, আমরা দেখতে পাই আজকে র্যান্ডি অর্টনও সবার প্রথমে ম্যাট কার্ডোনাকে হাক করে। হাক করার পর তারপর যখন মনে হয় যে সব কিছু ঠিক হয়ে গেছে, তখন ম্যাট কার্ডোনাকে মেরে দেয় একটা লো ব্লো, আর তারপর তাকে মেরে দেয় একটা RKO। আর এইভাবে র্যান্ডি অর্টন এটা দেখিয়ে দিয়েছে যে র্যান্ডি অর্টনের পথে বা যে আসবে তাদের অবস্থায় খারাপ হতে চলেছে। আর র্যান্ডি অর্টনের এখন একমাত্র টার্গেট হচ্ছে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ। আর কোডি রোডসকে যেমন বলেছিলাম আজকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই না, স্বাভাবিক, আগের উইকে যেভাবে মার খেয়েছিল আজকে স্ম্যাকডাউনে থাকার কথা ছিলও না। কিন্তু নেক্সট যেদিনই কোডি রোডস আসবে তাকে একটু র্যান্ডি অর্টন থেকে বেঁচেই থাকতে হবে, এটা ভালো মতোই বোঝা যাচ্ছে। কিন্তু র্যান্ডি অর্টন এখন ফুল ফোকাস হয়ে গেছে আর রেসেলমেনিয়াতে সে যা ইচ্ছা তাই করতে পারে কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপটা নেওয়ার জন্য। কিন্তু এরই মাঝে আমরা দেখতে পাই যখন ম্যাট কার্ডোনাকে অ্যাটাক করার পরেও র্যান্ডি অর্টনের মন ভরে না, তখন ম্যাট কার্ডোনাকে আরও বেশি অ্যাটাক করতে থাকে র্যান্ডি অর্টন, তাকে রিংয়ের মধ্যে পেটায়, রিংয়ের বাইরে নিয়ে যায়, তাকেও অ্যানাউন্সার টেবিলের উপরে নিয়ে যায়। তখন আমরা আবার দেখতে পাই সেখানে নিক অল্ডিস, WWE অফিসিয়ালস, WWE সিকিউরিটিরা চলে আসে, তারা তাদেরকে আবার আলাদা করার চেষ্টা করে, কিন্তু র্যান্ডি অর্টন তবু থামে না। র্যান্ডি অর্টন ম্যাট কার্ডোনাকে আবার রিংয়ে নিয়ে যায়, যে চেয়ারটার মধ্যে সে বসেছিল সেই চেয়ারটাকে সে তার হাতের মধ্যে আটকে তারপর পা দিয়ে সেটার মধ্যে একটা জোরে বাড়ি মারে, আর দেখে মনে হয় ম্যাট কার্ডোনার হাত আজকে ভেঙে গেছে। তো নিক অল্ডিস আর সিকিউরিটির টিম মিলে এদিকে র্যান্ডি অর্টন আর ম্যাট কার্ডোনাকে সামলাচ্ছিল, কিন্তু ওই দিক থেকে আমরা দেখতে পাই স্ক্রিনে আবার জেকব ফাটু আর ড্রু ম্যাকেন্টায়ারকে দেখা যায়, আর তারা কোনো একটা উঁচু জায়গায় উঠে আবার সেই মারপিট করছিল। সে কি মারপিট, এ ওর মাথা ঠুকে দিচ্ছে, ওরে মাথা ঠুকে দিচ্ছে, দুজনকে থামানো যাচ্ছিলই না। তো সেই সময় আমরা দেখতে পাই এই মারপিটের মাঝে দেখে মনে হয় দুজনেই যেন পড়ে যাবে। সেই সময় নিক অল্ডিস আর তারপর অফিসিয়ালসদের টিম, সিকিউরিটি সবাই দৌড়ে ব্যাক স্টেজে যায়, গিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের মাঝখানে একটা ব্যারিকেড বা একটা ফেন্স টাইপের কিছু চলে আসে, তাই তারা তাদের ওই জেকব ফাটু আর ড্রু ম্যাকেন্টায়ার অব্দি পৌঁছাতে পারে না। আর লাস্টে আমরা দেখতে পাই জেকব ফাটু আর ড্রু ম্যাকেন্টায়ার একে অপরের সাথে মারপিট করতে করতে জেকব ফাটু ড্রু ম্যাকেন্টায়ারকে ওই উপর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার বলে পড়বো, কিন্তু আমি ভাই একা পড়বো না, তোকে নিয়েই পড়বো। তো পড়তে সে জেকব ফাটুকে নিয়েই নিচে পড়ে, আর এইভাবেই আজকে স্ম্যাকডাউনের এপিসোড শেষ হয়ে যায়। তো তাদের সাথে কি হলো সেটা এখন আমাদের ভালোভাবে WWE দেখায়নি, হয়তো নেক্সট উইকের আমাদের অপেক্ষা করতে হবে যে তাদের মেডিকেল কন্ডিশন কি সেটা জানার জন্য। কিন্তু তাদের ফিউডটাকেও WWE ভালো মতোই বিল্ড আপ করে দিয়েছে। তো এই র্যান্ডি অর্টনের সেগমেন্ট আর ড্রু ম্যাকেন্টায়ার জেকব ফাটুর সেগমেন্ট, এই দুটো জিনিসই আজকে স্ম্যাকডাউন থেকে বলা যেতে পারে বেস্ট বেরিয়ে এসেছে, বা আজকে স্ম্যাকডাউনের মেন হাইলাইট ছিল। তো তোমাদের আজকে স্ম্যাকডাউন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর বাকি তোমরা তো জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে হাইপ করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে অবশ্যই আমাকে ফলো করে এসো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।